আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি জুল ভার্ন রচনা সমগ্র থেকে 'জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ' এর দ্বিতীয় ও শেষ পর্ব। পথশ্রমে ক্লান্ত দেহটা একবার কোনো রকমে কম্বল মুড়ি দিতেই সকাল হয়ে গেল। পাহাড়ি পাখির ডাকে ঘুম ভেঙে গেল। সকালে সূর্যের সতেজ আলোয় সূর্য স্নেফেলস চোখের সামনে স্পষ্ট ফুটে উঠল। না, আমার ভুলই হয়েছে। সকাল হয়নি। এটা নিশীথ সূর্যের অত্যুজ্জ্বল আলো। ভুলেই গিয়েছিলাম। আইসল্যান্ডের উত্তর দিকটায় সূর্য বছরে ৬ মাস অন্ত যায় না। পুরো ৬টা মাস একটানা দিন। একসময় আড়মোড় ভেঙে পাশ ফিরলাম। কি খেয়াল হলো, ঘড়িটা তুলে নিলাম। ৬টা বেজে গেছে। কম্বল ফেলে উঠে পড়লাম। সকাল হয়েছে। সত্যিকারের সকাল। আমাদের স্নেফেলস আরোহণ পর্ব শুরু হলো। অমানসিক কষ্টের মধ্যে দিয়ে ঘন ঘন চড়াই উতরাই অতিক্রম করে এগোতে হচ্ছে। মুহূর্তের জন্য অন্যমনস্ক হলে আর রক্ষা নেই। নিশ্চিত অপঘাতে মৃত্যু। আমাদের আগে আগে হাঁটছে হ্যান্স। এটা যেন তার কাছে সমতল ভূমির ওপর দিয়ে চলার মতোই স্বাভাবিক। পথ চলতে চলতে আমরা তার থেকে বেশ অনেকটা পিছিয়ে পড়ায় সে পেছন ফিরে আমাদের অপেক্ষা করতে লাগলো। তার একটা কাজের প্রতি আমার দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হলো। পথের ধারে সে এক এক জায়গায় কতকগুলো করে পাথর জড়ো করে রাখতে লাগলো, ফেরার পথে যাতে পথ ভুল না হয়। আমি তো ভালোভাবেই জানি আমরা আর ফিরছিও না, ওগুলোও কোনো কাজে লাগবে না। আমাদের ভাগ্য বিড়ম্বনার সঙ্গে বাধ্য হয়ে হ্যান্সকেও জড়াচ্ছি। দোষটা পুরোপুরি আমাদের না, তারপরও দোষ কম না। আমাদের পেছন নেবার জন্য তারও যথেষ্ট আগ্রহ দেখতে পাচ্ছি। সপ্তাহে $3 দাম যে এত বেশি জানতাম না। ঘণ্টা চারেক হাঁটার পর হ্যান্স প্রায় সমতল একটা জায়গা দেখতে পেয়ে ইশারায় আমাদের দাঁড়াতে বলল। আমরা তার নির্দেশ পালন করলাম। সে খাবারের পুঁটলিটা খুলে ভাগ করতে বসল। কাকা বুঝে নিয়েছেন পাহাড়ের চূড়ায় উঠতে প্রচুর সময় লেগে যাবে, ধকলও সইতে হবে খুবই। তাই বিনা বাক্য ব্যয়ে গোগ্রাসে যতটা সম্ভব খাবার উদরের মধ্যে ভরে নিলেন। খাওয়া দাওয়া মিটলেই কাকা আবার হাঁটার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। হ্যান্স কিন্তু পুরো 1 ঘন্টা বিশ্রাম নিয়ে তবে যাত্রার উদ্যোগ করল। আমি এতক্ষণে বুঝেছি কম কথা বলা এখানকার মানুষগুলোর বৈশিষ্ট্য। কারণ সঙ্গে করে নিয়ে আসা সেই 3জন লোকও হ্যান্সের মতোই কম কথা বলে। আবার শুরু হলো হাঁটা। আশ্চর্য ব্যাপার, ওপর দিকে তাকাতেই মনে হয় এই তো নাগালের মধ্যেই চূড়াটা। অনেক আগে থেকেই এমনটা মনে হচ্ছিল। এবার বুঝলাম অনেক পাহাড়েই নাকি এমন বিভ্রান্তিতে পড়তে হয়। আরও কিছুটা উঠেই থমকে দাঁড়াতে হলো। এখানটায় পাহাড়টা খুবই খাড়া, ঢালুও খুব কম। সোজা উঠে যাওয়া অসাধ্য। হ্যান্স সমস্যার সমাধান করে দিল। কোনাকুনি ওঠার পরামর্শ দিল। তাতেও কি আর কষ্ট কম? লোহার ফলা লাগানো লাঠিতে ভর দিয়ে আমরা অনেক কষ্টে উপরে উঠতে লাগলাম। কাকা আমাকে সবসময় চোখে চোখে রেখে পথ পাড়ি দিচ্ছেন। প্রয়োজনে হাত ধরে উপরে তুলেও নিচ্ছেন মাঝে মধ্যে। আমি তো জানি যতই তিনি বকাবকি করুন, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন আমাকে। আমি অবাক হচ্ছি, একবারের জন্য তার পা পাহাড়ে হড়কে যাচ্ছে না। কই, পাহাড় পর্বতে ওঠার অভিজ্ঞতা তার আছে, আগে কোনোদিন শুনিনি। আসলে কার ভেতরে কি আছে সারা জীবন ঘর করেও অন্যের তা জানা সম্ভব নয়। আমি ওপরের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছি। কষ্টের পরিমাণ না বাড়লেও চূড়ায় ওঠা সম্ভব কিনা সন্দেহ। কাকা বরাবরই আমাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে সমস্যার সমাধান করে দিতে লাগলেন। একসময় ক্লান্ত অবসন্ন পায়ে বরফ প্রাঙ্গণে হাজির হলাম। বরফের মাঝখান দিয়ে সিঁড়ির মতো উঠে গিয়েছে। আর অসুবিধা কি? এই যে প্রাকৃতিক সিঁড়ির মতো দেখছো, আইসল্যান্ডের ভাষায় এর নাম স্টিনা। অগ্ন্যুৎপাতের সময় যদি ভূগর্ভ থেকে অসংখ্য পাথরের টুকরো বেরিয়ে আসতে থাকে আর পাহাড়ের গায়ে যদি আটকে যায়, তবেই এরকম পাথরের সিঁড়ি তৈরি হওয়া সম্ভব। কাকা আমাকে লক্ষ্য করে বললেন। সিঁড়িগুলো থাকায় আমাদের বড় উপকার হলো। জ্যামিতির ভাষায় যাকে লম্ব বলা হয়, পাহাড়টা ক্রমশ সে আকার নিচ্ছে। একের পর এক সিঁড়ি টপকে আমরা ক্রমে উপরে উঠতে লাগলাম। মোটে কষ্ট হচ্ছে না। ধরতে গেলে বিনা ক্লেশে আমরা দ্রুত উপরে উঠতে লাগলাম। সিঁড়ির শেষ ধাপের উপর যখন আমরা উঠে দাঁড়ালাম, তখন সন্ধে 7টা। কিছু না হলেও 2000 ধাপ ডিঙিয়ে এসেছি, সন্দেহ নেই। শেষ ধাপটা খুবই প্রশস্ত, বক্তৃতা মঞ্চের মতো। পাহাড়ের চূড়াটা সুবিশাল একটা পাথরের শঙ্কুর আকৃতি বিশিষ্ট। তারই মুখ বিবর দিয়ে স্নেফেলসের উত্তপ্ত গলিত লাভা বেরিয়ে আসতো।
3200 ফুট নিচে রয়েছে সমুদ্র। চিরতুষারের রেখা ডিঙিয়ে এসেছি। আইসল্যান্ড এমন কিছু উঁচুতে নয় যে তুষার জমবে। চির আর্দ্র আবহাওয়ার জন্যেই এমনটা হয়েছে, কাকা বললেন। আমার অধ্যাপক কাকা বুঝলেন আমি পথশ্রমে বড় ক্লান্ত, নইলে কখনোই বলতেন না, এসো আজ রাতের মতো এখানে মাথা গোজার ব্যবস্থা করা যাক। মাথা গোজার কথা শুনেই হ্যান্স কয়েকবার ঘন ঘন মাথা নেড়ে বলল, না, অভ্যানকর, মিস্তর মিস্তর। তার চোখ মুখের আতঙ্কটুকু আমাদের নজর এড়ালো না। আমি জিজ্ঞাসু দৃষ্টি মেলে কাকার মুখের দিকে তাকালাম। কাকা বললেন, অভ্যানকর মানে আরো উঠতে হবে। আর মিস্তর, তর্জনী নির্দেশ করে বললেন, দেখো, ওই দেখো। আমি ব্যস্ত হয়ে ঘাড় ফেরালাম। সুবিশাল ধূসর বর্ণ একটা স্তম্ভ, চক্কর খেতে খেতে উপরে উঠছে, ঠিক যেন সমুদ্রের বুকের জলস্তম্ভ। কিছুক্ষণ লক্ষ্য করার পর বুঝলাম সূক্ষ্ম পাথর চূর্ণ, বালি আর ধুলো প্রভৃতি মিলে ওই ভয়ঙ্করকে গড়ে তুলেছে। হাওয়ার বেগে স্নেফেলসের চূড়ার দিকে উঠে আসছে। এই মহাপ্রলয়ঙ্কর ধুলোবালির স্তম্ভ পাহাড়ের উপর উঠে এলে, মহাক্রোশে ভেঙে পড়লে বীভৎস ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। ব্যাস, আর দেখতে হবে না, আমরা কাগজের ঠোঙার মতো চক্কর খেতে খেতে শূন্যে মহাশূন্যে ভেসে যাব। আইসল্যান্ডবাসীরা একে মিস্তরি বলে। হিমবাহের উপর দিয়ে ঝড় তীব্রবেগে বয়ে যাবার সময় প্রায় এই প্রলয়ঙ্কর মিস্তর সৃষ্টি হয়। ব্যাস, আর কথা নেই। হ্যাঁস মরিয়া হয়ে ছুটতে লাগলো আর বারবার ঘাড় ঘুরিয়ে উচ্চারণ করলো, হেস্টাইজ। আমি শব্দটার অর্থ বুঝতে না পারলেও অনুমানে ধরে নিলাম তাড়াতাড়ি ছুটতে বলছে। আমরা বিনা বাক্য ব্যয়ে ক্ষিপ্র গতিতে তাকে অনুসরণ করলাম। হেন্স পাথরের শঙ্কুটাকে বেট দিয়ে তার আড়াল দিয়ে কোনাকুনি ঊর্ধ্বশ্বাসে ছুটছে। বেশি দূরে নয়, আমাদের কাছাকাছি স্তম্ভটা পাহাড়ের উপর আছড়ে পড়ল। বিকট শব্দ হলো, কানে তালা লেগে যাবার উপক্রম। পাহাড়টা রীতিমতো কেঁপে কেঁপে উঠল। লাভা উৎকীর্ণের সময় নাকি ঠিক এমনটা হয়। কপাল ভালো, ইতোমধ্যেই আমরা শঙ্কুটার বিপরীত দিকে পৌঁছতে পারলাম। এবারকার মতো বিপদ কেটে গেছে। তবুও হ্যান্স এখানে রাতের আস্তানা গড়তে দিল না। সে অনবরতই আমাদের ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। আরও উপরে নাকি উঠে যাওয়া দরকার। ঘুরিয়ে পৌঁছে কম হলেও 10 মাইল পথ আমাদের পাড়ি দিতে হবে। একদিকে শীতের নির্মম নিষ্ঠুর আক্রমণ, অন্যদিকে পেটের মধ্যে আগুনের দপদপানিতে শরীর ক্লান্ত, পা দুটো বিশ্বাসঘাতকতা করতে চাইছে। তারপর এই অঞ্চলে বাতাস খুবই পাতলা, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাত প্রায় 11টায় আমরা স্নেফেলসের চূড়ায় উঠে গেলাম। কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে একটু দম নিয়ে শরীর ও মন সতেজ করে নিলাম। এদিক ওদিক তাকিয়ে বুঝলাম মৃত আগ্নেয়গিরির মুখবিবর এখানেই ছিল। খাওয়া দাওয়ার চিন্তা শিখেই উঠে গেছে। শরীরের যা অবস্থা, সেদিকে মন দেওয়ার মতো সুযোগও ছিল না। সমতল জায়গা বেছে নিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভেঙে গেল। মধ্যরাত্রে কনকনে ঠান্ডায় কম্বল আর কতটা শীত রুখতে পারে। পা দুটো যেন বরফের চেয়েও ঠান্ডা হয়ে গেছে। মুখের ওপর থেকে কম্বল সরিয়ে কাকা খোলা আকাশের দিকে তাকালেন। সূর্যটাকেও সে মুহূর্তে কেমন যেন ঠান্ডা, অতিবৃদ্ধ ও চলৎশক্তি রহিত বলেই মনে হলো। অতি শ্লথ তার গতি, একটু একটু করে নিচের দিকে নামছে। মুখের ওপর থেকে কম্বলটা সরাতেই কনকনে ঠান্ডা হাওয়া সুতীক্ষ্ণ সূচের মতো চামড়ায় আঘাত করতে লাগলো। সমুদ্রপৃষ্ঠ থেকে 5,000 ফুট ওপরে বলে এমনটা মনে হচ্ছে। তার উপর আইসল্যান্ড এমনিতেই প্রচণ্ড ঠান্ডা। সকাল হলো, কম্বল ফেলে উঠে পড়লাম। গত রাতের ক্লান্ত অবসন্ন ভাবটা কেটে গিয়ে দেহমন চাঙা হয়ে উঠল। কাকা কখন এসে যে আমার পাশে দাঁড়িয়েছেন টের পাইনি। তার গলা শুনে চমকে ঘাড় ঘোরালাম। তিনি তর্জনী উঁচিয়ে বললেন, ওই দেখো, গ্রিনল্যান্ড দেখা যাচ্ছে। গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড। আমি বিস্ময় ভরা চোখে তর্জনী বরাবর তাকিয়ে বললাম, গ্রিনল্যান্ড? গ্রিনল্যান্ড ওটা? হ্যাঁ, দূরত্ব 100 মাইল থেকে সামান্য বেশি। বরফ গলে জলধারা এদিকে ধেয়ে আসার সময় দু একটা মেরু ভল্লুকও এই দ্বীপে বয়ে নিয়ে আসে। আমি তো রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লাম। এই রে! কাকা বুঝে অধ্যাপক সুলভ ভাষণ শুরু করে দিলেন। মুহূর্তে আমার ধারণা পাল্টে দিতে তিনি এবার বললেন, এবার আমাদের গতি নিচের দিকে। পাহাড়ের বাইরের দিক দিয়ে নিচে নামবো না, ভেতরের দিক দিয়ে। ভাবে মনে হলো কথাটা তিনি হ্যান্সকে লক্ষ্য করেই বললেন। কথা কানে যেতেই হ্যান্স আঁতকে কাকার মুখের দিকে তাকালো। আশ্চর্য, মুখে টু শব্দ পর্যন্ত করল না। স্নেফেলসের গহ্বরের ভেতর দিকটা? একটা মোচাককে উল্টে দিলে যেমন দেখায়,
অনেকটা সেরকম মনে হলো যেন। তার মুখবিবরের ব্যাস কত হবে? গভীরতাই বা কত? উপর হয়ে ভেতরের দিকে ঝুঁকলে যা অনুমান করা যায়, কিছু না হলেও ২,০০০ ফুট তো বটেই। এই সুবিশাল পাত্রটা থেকে যখন গলিত টগবগে লাভা তীব্র আক্রোশে বেরিয়ে আসতো, সে দৃশ্য কল্পনা করতে গেলে মাথা ঝিমঝিম করে। মুখগহ্বরের নিচে ফাঁপা জায়গাটা ৫০০ ফুটের কম হবে না ধরে নেওয়া যায়। এর গা বেয়ে নামার কথা চিন্তা করা মাত্র গায়ে কাঁটা দিয়ে উঠল। সব কয়টা স্নায়ু যেন একসঙ্গে সচকিত হয়ে উঠল। গহ্বরটার গা দিয়ে সিঁড়ি মতো থাকলে তবু সম্ভব হতো, নইলে ভাবতে পারছি না। মাথা ঘুরিয়ে পড়ে যাবার উপক্রম হলো। আমাদের নিচে নামার চেষ্টা করতে হবে। চেষ্টা নয়, নামতেই হবে। কাকার মুখের ওপর কে সাহস করে বলবে নামবো না? অনন্য পায়। নামতে শুরু করতেই হলো শেষ পর্যন্ত। নামতে বেশি কষ্ট যাতে না হয়, সেজন্য ডিম্বাকৃতি একটা পথ হ্যান্স কল্পনা করে নিল। অনবরত নিচের দিকে নেমে যেতে হবে, কিন্তু কিভাবে? সবসময় কোনাকুনিভাবে নামতে হবে। খুঁজে বের করতে হবে কোথায় পা রাখার মতো পাথর উঁকি মারছে। সন্তর্পণে পা দিয়ে এক ধাপ নামতে হবে, আবার ধৈর্য ধরে পা রাখার মতো আরেকটা পাথর খোঁজার চেষ্টা করতে হবে। বেরিয়ে থাকা পাথরগুলো সব কয়টা আবার সমান শক্ত নয়। চাপ দিতেই আলগা হয়ে অতল গহ্বরে গিয়ে পড়বে। কেউ যাতে পা হড়কে পড়ে যেতে না পারে, তাই দড়ি দিয়ে পরস্পরের সঙ্গে নিজেদের বেঁধে নিলাম। একজন বেকায়দায় পড়ে বিপদগ্রস্ত হলেও জীবনহানি ঘটবে না। ৫০০ বছর ধরে গহ্বরের গায়ে আগুনের ছোঁয়া না লাগায় পাথরগুলো বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। কোথাও বা জমাট বাঁধা বরফের চাই। বরফ কতটা শক্ত একজন মানুষের ভার সইতে পারবে কিনা আগেই পরীক্ষা করে নিতে হবে। আমাদের লাঠিগুলোর মাথায় আগে ভাগে একটা করে ইস্পাতের শুল গেঁথে নিয়েছিলাম। আমাদের চেয়ে অনেকাংশ অভিজ্ঞ দেখলাম হ্যান্সকে পা দেওয়ার আগে শুলটা গেঁথে বরফের গভীরতা পরীক্ষা করে নিচ্ছে। সম্ভাব্য সব রকম সতর্কতার জন্য আমরা নিরাপদে নেমে যেতে পারলাম। নিরাপদে? একরকম নিরাপদেই তো বলবো। ক্ষতি যেটুকু হয়েছে তা হচ্ছে মালবাহীদের কাঁধ থেকে একগোছা দড়ি নিচে পড়ে গিয়েছিল। সেটা গড়াতে গড়াতে কোথায় গিয়ে যে থেমেছে বলা মুশকিল। ঠিক দুপুরবেলা আমরা তলদেশে হাজির হলাম। সাফল্য আমার মনে কর্মপ্রেরণা এনে দিয়েছে মিথ্যে নয়। আমি উল্লসিত হয়ে উপরের দিকে তাকালাম। শুধু নীল আকাশের ছোট একটা টুকরো নজরে পড়ল। গহ্বরের ভেতরটা যেন যক্ষপুরী। সঙ্গে আলো না থাকলে নিজের হাতটাও দেখা যেত না। গহ্বরের তলদেশে দাঁড়িয়ে আমি বারবার এদিকে ওদিকে তাকিয়ে আবিষ্কার করলাম পাহাড়টার ৩টে জ্বালামুখ। একটা সোজা নিচের দিকে নেমে গেছে, অন্য দুটো দুপাশ থেকে প্রায় আড়াআড়িভাবে নেমে গেছে। এবার দেখা দিল আসল সমস্যা। কোন গহ্বর দিয়ে নেমে গেলে ভূগোলকের কেন্দ্রবিন্দুতে পৌঁছানো যাবে বেছে নেওয়া দুষ্কর। মুখগুলো যেন আমাদের গ্রাস করার জন্যই গ্রীবা বিস্তার করে রেখেছে। আমরা তো স্বেচ্ছায় ঢুকতে চাচ্ছি, কিন্তু কোনটায় আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে কে জানে। মুখে গহ্বরের বিস্তার কিছু না হলেও ১০০ ফুট তো হবেই। কাকাকে নির্বাক দেখে মনে হলো তিনি নির্ঘাত স্যাকনুসেমের সেই ধাঁধাটা স্মরণ করতে চেষ্টা করছেন। আবিষ্কারকদের পথের হদিশ দিতে তিনি কি কোনো নির্দেশই রেখে যাননি? আমার কাকা আপন মনে কর্তব্য স্থির করার চিন্তায় বেশ কিছুক্ষণ আত্মমগ্ন রইলেন। বুঝতেই পারলাম কাকার মনে হতাশার ছাপ পড়েছে। একসময় সোজা হয়ে উঠে তিনি দাঁড়ালেন। পথের উদ্দেশ্যে তিনি পায়চারি করতে লাগলেন। একসময় হাঁটতে হাঁটতে আমাদের চোখের আড়ালে চলে গেলেন। এদিকে আমি একটা পাথরের চাইয়ে বসে ভবিষ্যতের চিন্তা অস্থির হচ্ছি। আচমকা কাকার কণ্ঠস্বর কানে এলো, আর্নেস্ট সেকনুসেম, আর্নেস্ট সেকনুসেম। আমি এক লাফে উঠে পড়লাম। তড়িৎ গতিতে কাকার কাছে পৌঁছালাম। সমতল একটা পাথরের দিকে কাকাকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকতে দেখলাম। পাথরের বুকে অস্পষ্ট প্রায় লেখনি। পরিষ্কার বোঝা না গেলেও একেবারে মিলিয়ে যায়নি। এখনো পড়া যাচ্ছে, আর্নেস্ট সেকনুসেম। আমরা তবে নিশ্চিন্ত হলাম, নিঃসন্দেহ হলাম বটে। সেকনুসেম এ জ্বালা মুখ দিয়ে নিচে নেমেছিলেন। মুখে স্বস্তির রেখা ফুটে তুলে বললেন, কাকা স্বস্তি পেলেন বটে, কিন্তু আমার অস্বস্তি যেন ক্রমেই বেড়ে যাচ্ছে। ভেবেছিলাম এতেই রেহাই পাবো। এবার বুঝলাম অতল গহ্বরে নামতেই হবে। রেহাই অবশ্যই নেই। পরমেশ্বর নামে অদৃশ্য দেবতাকে আগে কোনোদিন এমন করে স্মরণ করিনি। কতদূর নামতে হবে, কেমন করে নামতে হবে, কোথায় গিয়ে শেষ হবে, সেই পরম পিতা ছাড়া কে জানবে। এমন সুন্দর পৃথিবীটাকে আর কোনোদিন কি দুচোখ ভরে দেখার সৌভাগ্য হবে? মুক্ত বাতাসে ফুসফুস দুটোকেও কোনোদিন ভরিয়ে দিতে পারবো না।
মুহূর্তের মধ্যেই মনটা মারাত্মক বেশি উঠল। একসময় কাকার ডাকে চমক ভাঙল। অ্যালেক্স, অ্যালেক্স! আমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকালাম। ইতিমধ্যে আমাদের দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে জানতেই পারিনি। হ্যাঁ, ছাড়া বাকি সাহায্যকারী ৩ জন প্রাপ্য বুঝে নিয়ে কেটে পড়েছে। সবাই তো আর আমাদের মতো পিছুটানহীন নয়। ঘর সংসার রয়েছে। পথপ্রদর্শক হ্যান্স আমাদের সঙ্গেই রয়ে গেল। হয়তো আমাদের পর্যটনের শেষ দেখার অত্যগ্র ইচ্ছা তার। আমরা নতুন পথে পা বাড়ালাম। গহ্বরটা যেন ক্রমে বেশ অন্ধকার হয়ে আসছে। কাকা মুহূর্তের জন্য উপরের দিকে তাকিয়ে গর্জে উঠলেন। আকাশটাও যেন আমাদের সঙ্গে ঘোরতর শত্রুতা শুরু করে দিয়েছে। আকাশের যে টুকরোটা আবছা দেখা যাচ্ছে তাতে ঘন মেঘ জমেছে। চিরিকমিরিক করে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি নামার পূর্ব লক্ষণ। কোথায় ঝকমকে রোদ উঠবে, ভেতরে হালকা আলো ছিটকে আসবে, তা না করে মুখ গোমড়া করে রেখেছে। যত্ত সব। কাকার কথায় আমি সমর্থন বা প্রতিবাদ কোনোটাই করলাম না। আসলে আমার মন অনেক আগেই চিপসে গেছে। জ্বালামুখটার ব্যাস যখন ১০০ ফুটের কাছাকাছি, তখন পরিধি অবশ্যই ৩০০ ফুটের বেশিই হবে। আমি ফ্যাকাশে বিবর্ণ মুখে হামাগুড়ি দিয়ে ভেতরের দিকে উঁকি দিলাম। যা দেখলাম পিলে চমকে যাবার উপক্রম। আগে শুনেছিলাম গভীর খাদ দেখলে মানুষের মধ্যে লাফিয়ে পড়ার একটা প্রেরণা জেগে ওঠে। কার্যত ঘটলও তাই। আমি পড়েই যাচ্ছিলাম। কে যেন আচমকা আমাকে ধরে ফেলল। শুধু এইটুকুই বুঝেছিলাম আমার রক্ষাকর্তা হ্যান্স। ভেতরের দিকে উঁকি মেরে খুব সামান্যই দেখতে পেয়েছিলাম। কিন্তু যত সামান্যই হোক, আমার আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম। সুড়ঙ্গটার পাশগুলো খাড়াভাবে নিচে নেমে গেছে। পাশ থেকে ২-৪টে পাথরের মাথা বেরিয়ে আছে বটে। দাঁড়ানো যাবে ঠিকই, কিন্তু ধরবো কি? একটা কাজ অবশ্য করা যেতে পারে। ওপর থেকে দড়ি ঝুলিয়ে দিলে ধরে ধরে নামা সম্ভব। সমস্যাও আছে যথেষ্ট। দড়ি ঝুলিয়ে নেমে তো যাব, কিন্তু দড়িটা নামাবো কি করে? ওপরের প্রান্ত যে বাধা থাকবে। কাকা ইতিমধ্যেই কর্তব্য স্থির করে নিয়েছেন। আঙুলের মতো মোটা একটা দড়ি বেছে নিলেন। দৈর্ঘ্য ৪০০ ফুট। তার মাঝামাঝি অংশটা তুলে দিলেন শক্ত একটা পাথরের চাইয়ের ওপর। তারপর দড়ির মাথা দুটো ঝুলিয়ে দিলেন নিচের দিকে। আমি কৌতূহলী চোখে তার কাজ দেখছি। তিনি কাজের ফাঁকে ঘাড় ঘুরিয়ে বললেন, বোগারাম কোথাকার! নিচে নেমে গিয়ে দড়ির একটা মাথা ধরে টান দিলে পুরো দড়িটাই তোমার হাতে চলে যাবে না? আমি ঠোঁটের কোণে সলজ্জ হাসির রেখা ফুটে তুলে ঘাড় কাত করলাম। নিজের বোকামির জন্য বাস্তবিকই লজ্জা হলো। খুবই সামান্য ব্যাপার, অথচ কিছুতেই আমার মাথায় এলো না। আমি আবারও বোকামির পরিচয় দিলাম। কিন্তু গর্তের দৈর্ঘ্য তো ৪০০ ফুটেরও বেশি হতে পারে। তখন কাকা রীতিমতো ধমক দিয়ে উঠলেন, তুমি এমনতর বোকা তা তো জানতাম না হে। কেন, এই ফন্দি তো বারবারই খাটানো যেতে পারে। আর খুঁজে বের করতে হবে কোন পাথরটা বাইরের দিকে খুব বেশি বেরিয়ে আছে। ব্যাস, কাজ হাসিল। নামার ব্যবস্থা পাকা করে কাকা মালপত্রগুলোকে, বিশেষ করে খাবার দাবার ৩ ভাগে ভাগ করে ফেললেন। ১ ভাগ নিচের পিঠে বেঁধে নিলেন। ২ ভাগ দিলেন হ্যান্স আর আমাকে। আমি জিজ্ঞেস করলাম, বিছানাপত্র আর তরিতারা? ধমকের সুরে বললেন, সে বুদ্ধি তোমার নেই জানি, সবই নেমে যাবে। তার নির্দেশে হ্যান্স আগেভাগেই অভঙ্গুর জিনিসগুলো, বিছানাপত্র, দড়ি, শাবল, কুড়োল, গাইড প্রভৃতি ফেলেছিল। কাকা আমাকে লক্ষ্য করে বললেন, তাকিয়ে দেখো ওগুলো কি করে নিচে নেমে যায়। কথা শেষ হবার আগেই বিরাট সেই গাঁটুরিটা গর্তের মধ্যে ফেলে দিলেন। এবার বললেন, দেখলে আমাদের আগে কেমন নিচে পৌঁছে গেল। বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো কিন্তু হ্যান্স বা আমাকে কাউকে দিলেন না, নিজের পিঠে বেঁধে নিলেন। আমাদের প্রস্তুতি পর্ব মিটলে কাকা বললেন, চলো এবার নামা যাক। এখানেও আগে আগে নামছে হ্যান্স, তারপর কাকা, শেষে আমি। আধ ঘন্টা লড়াই করে আমরা একটা সমতল ও চওড়া পাথরে গিয়ে দাঁড়ালাম। খুবই মসৃণ। রাজমিস্ত্রি যেন যত্ন করে তৈরি করেছে। কাকার নির্দেশে হ্যান্স দড়িটার একটা প্রান্ত ধরে টান দিল, আর অপর প্রান্ত একটু একটু করে উপরে উঠে একসময় দপ করে আমাদের পায়ের কাছে পড়ে গেল। চাতালটায় দাঁড়িয়ে নিচের দিকে উকি দিলাম। গর্তটার তলার চিহ্ন এখান থেকেও দেখা গেল না। হ্যান্স আবার দড়ির ফাঁস দিল। আবার নামা শুরু হলো। আরো ১০ ফুট নেমে আবারও চওড়া একটা চাতালে পৌঁছলাম। আঙুলের মতো মোটা একটা দড়ির উপর আমাদের ৩-৩টে জীবন নির্ভর করছে। চালে সামান্য ভুল হলেই অতল গহ্বরে পড়ে গিয়ে একেবারে ফেটে ফুটে ধপাস। কত রকম মাটি যে চোখে পড়ছে বলে শেষ করা যাবে না।
ভূতত্ত্ববিদ কেউ এলে উপকৃত হতেন, কিন্তু আমার কাকার মতো মাথার দোষ তো আর কারো নেই। দড়ি ধরে মরণ কুয়োয় নামতে যাবে। কাকা পাশের দেয়াল থেকে এক টুকরো মাটি তুলে এনে পরখ করে দেখে বললেন, শোনো বলছি, এটা প্রাইমর্ডিয়াল। এই মাটি জলের সংস্পর্শে এলেই এর ধাতব অংশে তাপের সঞ্চার হয়, আগুন জ্বলে ওঠে। আর কিছুই নয়, এই মাটির জন্যই অগ্নুৎপাত ঘটে। হামফ্রে ডেভির সঙ্গে আমি একমত। ভূকেন্দ্রে কেবলই আগুন, এ মতটা সর্বৈব ভুল। অথচ এটাই প্রচলিত। তাই বলছিলাম কি, ভূকেন্দ্রে গিয়ে হাজির হলে আমরা জ্বলে পুড়ে খাক হয়ে যাব, কথাটা ঠিক না। আমরা কতবার জায়গা বদল করেছি, কতবার দড়ির ফাঁক পড়িয়েছি, মোট কত ফুট নেমেছি, সব হিসেব রেখেছি আমি। 14 বার দড়ির ফাঁস পড়িয়েছি। দড়িটার দৈর্ঘ্য 400 ফুট। সেটা 2 ভাঁজ করে ব্যবহার করা হয়েছে। অতএব প্রতিবারে 200 ফুট নেমেছি। 14 বারে নেমেছি, মোট 2800 ফুট। আবার নামতে আরম্ভ করলাম। একসময় হ্যাঁস চেঁচিয়ে ওঠে, থামুন, সর্বনাশ! আর একটু হলে কাকার মাথায় পা দিয়ে বসতাম। কাকা বললেন, আমরা পৌঁছে গেছি, চিমনির তলদেশে পৌঁছেছি। ডান দিকে একটা পথ মতো দেখা যাচ্ছে বটে। কাল পরীক্ষা করে দেখব। আজকের জন্য কেবল আহার নিদ্রার কাজ বাকি। কাকার নির্দেশে হ্যান্স মুহূর্তের মধ্যে খাবারের পুটলি খুলে ভাগ করতে বসে গেল। চাতালের ওপরই আছো অবস্থায় রাত্রি কাটালাম। বেলা 8টায় ঘুম ভাঙল। কাকা আমার পিঠ চাপড়ে বললেন, কি হে, কেমন লাগছে পাতালের দিকে এগোতে? এখন পর্যন্ত তো নির্বিঘ্নেই কাটলো, প্রতি মুহূর্তেই ভয়। আমার মুখের কথা কেড়ে নিয়ে কাকা বললেন, ভয় বলছো কি অ্যালেক্স? এখনো তো আমরা ভূতত্ত্বের নিচে 1 ইঞ্চিও প্রবেশ করিনি। অর্থাৎ কিনা, আমরা সবে দ্বীপের গড়োচ্চতায় নেমেছি। এই জায়গাটা সমুদ্রবক্ষের সমস্তরে। ব্যারোমিটার রয়েছে, পরীক্ষা করে দেখতে পারো। আমি আর পরীক্ষার পথে গেলাম না। হাজারো মালপত্র বেঁধে যে পুটুলিটা ফেলে দিয়েছিলাম, সেটার গতি কি হলো ভাবছি, কিন্তু সেটা তো এখানে এসে পড়ার কথা। হ্যাঁ, সেদিক ওদিক খুঁজতে একসময় সল্লাসে ওপরের দিকে অঙ্গুলি নির্দেশ করলো। ঘাড় ঘুরিয়ে ওপরে তাকাতেই দেখি প্রায় 100 ফুট ওপরের ঝুলন্ত পাথরে আটকে পড়ে রয়েছে ওটা। বেড়ালের মতো আছড়ে আছড়ে উপরে উঠে গিয়ে বিশালায়তন পুটলিটা ঠেলে ধাক্কিয়ে নিচে ফেলে দিল। কাকা এবার বললেন, শোনো অ্যালেক্স, এবার সত্যি সত্যি ভূকেন্দ্র আবিষ্কার করার অভিযান শুরু হবে। কাকা আমার গলায় যে রামকোরক ব্যাটারি ঝোলানো ছিল, তাতে তার সংযোগ করে বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত করে দিলেন। সঙ্গে সঙ্গে উজ্জ্বল আলো ঠিকরে বেরোলো। কাকা বললেন, ব্যাস, এবার চলো যাওয়া যাক। এই পুটুলিটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে। 1229 খ্রিস্টাব্দের কথা। সে বছর শেষবারের মতো অগ্নিবর্ষণ করেছিল স্নেফেলস। তখন উত্তপ্ত গলিত লাভার সুতীব্র স্রোত পাহাড় ফুটো করে এ পথ দিয়ে বেরিয়ে গিয়েছিল। সাবধানে হাঁটতে হচ্ছে। ভেতরটা নিচের দিকে বড্ড বেশি রকম ঢালু। একটু অসতর্ক হয়ে পা চালালেই ছিটকে পড়তে হবে। হ্যান্সের সুবিধেই হলো, বিশাল আয়তন পুটলিটা অনায়াসে গড়িয়ে নিয়ে যেতে লাগলো। পাশের দেয়ালের উপর উজ্জ্বল আলোটা পড়ে মুক্তোর মতো চকচক করতে লাগলো। বিস্ময় ভরা চোখে সেদিকে ফিরেই বললাম, কাকা, কি চমৎকার দৃশ্য দেখুন। কাকা ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে তুললেন। আলতো করে আমার পিঠ চাপড়ে বললেন, এতে আশ্চর্য হচ্ছ? চলো এগিয়ে চলো, আরো কত সব আশ্চর্য জিনিস মনকে দোলা দেবে দেখবে। এবার হ্যান্স নয়, কাকাই আমাদের থামতে বললেন। পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন মনে হলো। দেয়ালে হেলান দিয়ে বসে বললেন, হ্যান্স, 1 বোতল জল দাও তো। হ্যান্স একটা বোতল তার হাতে দিয়ে বলল, আর 6 বোতল জল রয়েছে কর্তা। জলের জন্য ভেবো না, আর সামান্য এগুলেই অফুরন্ত জল পেয়ে যাব। কাকা হিসেব করে বললেন, আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুটেরও বেশি নেমেছি। আমাদের সঙ্গে সবকটা যন্ত্রপাতিও একই কথা বলছে। আসল সমস্যা হচ্ছে, নিয়ম অনুযায়ী মাটির নিচে যত নামবো, তাপের পরিমাণও ততই বেড়ে যাবে। প্রতি 100 ফুটে মোটামুটি 1 ডিগ্রি তাপ বাড়বে। আমরা বর্তমানে যেখানে রয়েছি, তার তাপমাত্রা হওয়ার কথা ছিল 81 ডিগ্রি। কার্যত রয়েছে কিন্তু 15 ডিগ্রিরও কম। তবে কি সত্যি ও কেন্দ্রে আগুনের আধিপত্য নেই? স্যাকনুসেম যদি সেখানে পৌঁছেই থাকেন, তবে বলতেই হবে পণ্ডিতজনদের দেয়া আগুনের হিসেব সেখানে মিলবে না। কাকার এদিকে নজর দেওয়ার সময় নেই। তিনি সুড়ঙ্গ পথটা পরীক্ষা করার কাজেই আত্মমগ্ন। একসময় বললেন, অ্যালেক্স, এতক্ষণে আমরা সবে চিমনিটার কাছে পৌঁছেছি।
এবার আমাদের পূব দিকে যেতে হবে। ঢিলিমি করার সময় এটা নয়। তার নির্দেশে আমরা পূর্ব দিকে সুড়ঙ্গে ঢুকে পড়লাম। তবে তিনি যে আন্দাজে ঢিলটা ছুঁড়েছেন বুঝতে পেরেছি। লাভা মণ্ডল পেরিয়ে না গেলে জল পাওয়া যাবে না। এবারের পথটা ঢালু নয়। আরও কিছুটা এগিয়ে দেখলাম গ্রানাইট পাথরের কতগুলো থাম্বা ছাদটাকে ধরে রেখেছে। আরও কিছুটা এগিয়েই দেখা গেল সুড়ঙ্গের প্রকৃতি অন্যরকম, আর উত্তাপ প্রায় একই রকম চলেছে। একটা প্রসঙ্গ কল্পনা করতে গিয়ে শরীরে ঘাম দেখা গেল। এই পর্বতটা যখন উত্তপ্ত গলিত লাভা উদ্গীরণ করত, তখন এখানকার উত্তাপের পরিমাণ কি ছিল? উত্তপ্ত গলিত লাভার স্রোত কি এখান দিয়ে বইতো? ব্যাপারটা কল্পনা করতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। মনে মনে বললাম, প্রাচীন আগ্নেয়গিরিটার যদি আবার অগ্নিবমন করার স্বাদ জেগে ওঠে, চোখের পলকে পুড়ে কয়লা হয়ে যেতে হবে। ঘড়িতে তখন 6টা বাজে, সন্ধ্যা 6টা। সোজা পথে 6 মাইল এগিয়েছি। সে অনুপাতে মোটেই এগোতে পারিনি। খুব বেশি হলেও সিকি মাইল হতে পারে। এবার থামা যাক, কি বলো? রাতটা এখানে কাটিয়ে খুব ভোরে আবার হাঁটা শুরু করা যাবে। কাকা বললেন। সকাল হলো। কম্বল গুটিয়ে আবার পুটলি বাঁধা শুরু হলো হাঁটা। কি আশ্চর্য! বরাবর একই সমতল বজায় রেখে রাস্তাটা চলেছে। নিচের দিকে 1 ইঞ্চিও নামছি না তো। কোথাও আবার ওপরের দিকে উঠছে। নইলে হাঁটতে এমন কষ্ট হবে কেন? সুড়ঙ্গের এদিকটায় দেয়াল আর লাভার প্রলেপ দেখা যাচ্ছে না। কঠিন কঠোর পাথর। ব্যাপারটা আমাকে ভাবিয়ে তুলল। আমরা কি তবে ভুল পথ করেছি? ভাবলাম, কাকা ব্যাপারটা কি বুঝতে পারছেন না? হয়তো পেরেছেন। পথটা কোথায় গিয়ে শেষ হয়েছে দেখতে যাচ্ছেন। আবিষ্কারের মোহই তাকে পেয়ে বসেছে। তা হোক, কিন্তু মোহের পরিণাম তো অধিকাংশ ক্ষেত্রে সর্বনাশ ঘটায়। সঙ্গে যা খাবার রয়েছে তাতে আরও কিছুদিনের জন্য নিশ্চিন্ত। কিন্তু জল? সমস্যা তো জল নিয়েই। বোতল 3 জল আছে বটে, কালই নিঃশেষ হয়ে যাবে। সুড়ঙ্গ পথের শেষ মাথায় পৌঁছবার আগেই জল তেষ্টায় মারা যাব না তো? আবার বাইরে বেরোবার ব্যবস্থা যদি নাই থাকে, তখন উপায়? কাকা কেন যে পশ্চিমের সুড়ঙ্গটা ছেড়ে দিয়ে পূবেরটা আঁকড়ে ধরলেন বুঝতে পারছি না। জলের প্রসঙ্গটা কাকার কাছে উত্থাপন করায় তিনি তাচ্ছিল্যে সুরেই ব্যক্ত করলেন, আরে ভাবছো কেন? জল পাওয়া যাবেই। যতক্ষণ না পাওয়া যায় কম খরচ করবে। সামান্য এগিয়েই আমরা থমকে দাঁড়িয়ে পড়তে হলো। কালো একটা পাথরের দেয়াল আমাদের পথ রোধ করে দাঁড়িয়েছে। তিনজনে ক্রমাগত ধাক্কাধাক্কি করলাম, কোনো ফলই হলো না। কাকা মোটেই ভেঙে পড়লেন না। অবলীলাক্রমে বলে ফেললেন, কি আর করা যাবে, ফিরেই চলো। ক্রমাগত 6 দিন হাঁটাহাঁটি করে এ পর্যন্ত এসেছি। ফিরতে কদিন লাগবে ঠিক ঠিকানা আছে? আসার সময় উৎসাহ ছিল, এখন তো জমাট বাঁধা নৈরাশ্য। তখন সঙ্গে জল ছিল, এখন সবকটা বোতলই শূন্য। তেষ্টায় কলজে ফেটে যাচ্ছে। হ্যান্স কাকার নির্দেশে পেছন ফিরে আবার হাঁটা জুড়ল। একদিন কাটল, এক ফোঁটাও জল নেই। দ্বিতীয় দিন রাতে বুকের মধ্যে মরুভূমির হাহাকার। তৃতীয় দিন আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠল। বিকেলের দিকে হাঁটার সময় আমি হঠাৎ পড়ে গেলাম। ঠোঁট দুটো ফুলে গেছে, ফাটল ধরেছে, জিভটা কুঁকড়ে গেছে। বাকশক্তি হারিয়ে ফেললাম। শ্বাস নেওয়ার মতো সামান্য ক্ষমতাও হারিয়ে ফেললাম। কাকা আমার মাথাটা কোলে নিয়ে বসলেন। নিজের জন্য রক্ষিত জলের বোতলটা আমার মুখে নিঃশেষে ঢেলে দিলেন। কাকার ব্যবহারে অবাক হতেই হলো। নিজের বুক ফাটা তৃষ্ণা সহ্য করে বিপদের মুহূর্তের জন্য রেখে দিয়েছিলেন। আবার চরম সংকট মুহূর্তে অমূল্য অমৃতটুকু ব্যয় করলেন। এক ঢোক জল ফুসফুসে যেতেই হৃত বল ফিরে পেলাম। দীর্ঘ পথ সামনে পড়ে রয়েছে। পূর্ণ উদ্যমে আবার পথ চলা শুরু হলো। পূর্বকথিত মাথায় পৌঁছতে কষ্ট হলো বটে, কিন্তু পৌঁছানো সম্ভব হয়েছে। 13 দিন আগে এখান থেকে ভুল পথে চলা শুরু হয়েছিল। এবার পশ্চিমের সুড়ঙ্গ পথ ধরলাম আমরা। দ্রুত পায়ে শুধুই পথ চলা। এই মুহূর্তে আমরা যে জিনিসটার অভাব সবচেয়ে বেশি অনুভব করছি, সেটা হলো জীবনদায়িনী অমৃত বাড়ি। তেষ্টা মেটাবার জন্য এক ফোঁটা জল। পথের দুধারে আগের মতোই পাথরের বিচিত্র সমারোহ। কঠিন পাথরে জল কি করে আসবে? নতুন সুড়ঙ্গটায় 2-3 দিন কেটে গেল। আগের মতোই আবার গলা শুকিয়ে কাঠ হয়ে আসলো। একদিন ধীরে ধীরে এলিয়ে পড়লাম আমি। সেদিন তার সঙ্গে জল ছিল, আজ কিছুই নেই। কাকা আমার মাথায় সস্নেহে হাত বোলাতে বোলাতে বললেন, বড় ভুল করে ফেলেছি। নিজে তো মরলামই, লিডেন বংশধরের শেষ প্রদীপটিকেও মারলাম। একবার উঠে বসার চেষ্টা করলাম, পারলাম না।
নেতিয়ে পড়লাম পর মুহূর্তেই। পাথরের মাথা দিয়ে শুয়ে রয়েছি। চোখ বন্ধ করে হঠাৎ চমকে উঠলাম। ডান কানটাকে জোরে পাথরের ওপর ঠেসে ধরলাম। কি যেন একটা অবিশ্বাস্য শব্দ কানে এলো। কয়েক মুহূর্ত নীরবে লক্ষ্য করে শব্দটা সম্বন্ধে নিঃসন্দেহ হলাম। কুলকুল করে তরল পদার্থের ধারা বয়ে চলেছে। স্পষ্ট বোঝা গেল জল। জল না হলে কুলকুল শব্দ কেন? কাকাকে বললাম ব্যাপারটা। কান পাতলেন। আশায় তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাকার ধারণা মিথ্যে নয়। লাভা অঞ্চল পার হলেই জল পাওয়া যাবে, আগেই বলেছিলেন। রইলই বা জল, আমরা পাবো কি করে? বেশ পুরো একটা গ্রানাইট পাথর তাকে যে বিচ্ছিন্ন করে রেখেছে। এখন উপায়? হেন্স ব্যাপারটা বুঝতে পারেনি। জল আছে বুঝতে যখন পারল, তখন বড় পুটলিটা খুলে মুহূর্তের মধ্যে শাবলটা বের করে ফেলল। চলল গ্রানাইট পাথরের সঙ্গে আপোষহীন সংগ্রাম। আমি প্রথমটায় তাকে পাগলের কাণ্ড বলে উড়িয়ে দিলাম। একে তো গ্রানাইট লোহার মতো শক্ত, তার উপর স্তরটা কতখানি পুরু তাই বা কে জানে। কাকা আশ্বাস দিলেন, গ্রানাইটের স্তরটা খুব পুরু হলে এখন শব্দটা এত স্পষ্ট শোনা যেত না। অমিত শক্তির আধার আইসল্যান্ডের কঠোর পরিশ্রমী জোয়ান হ্যান্সের শাবলের কাছে গ্রানাইটও হার মানল। পাথর ফুটো হয়ে জল বেরিয়ে এলো। আমি মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে গলা পর্যন্ত জল ভরে নিলাম। হ্যান্সের প্রশংসা করতেই হয়। সত্যি পথ প্রদর্শক হবার যোগ্য বটে সে। জলধারাটার নাম হ্যান্স ব্যাস। স্থানীয় ভাষায় ব্যাস শব্দটির অর্থ ছোট নদী। সারা সুড়ঙ্গ জুড়ে 2 ফুট গভীর হ্যান্স ব্যাসের ধারা বইতে লাগলো। জলটা গরম। কাছে কোনো আগ্নেয়গিরি আছে নিশ্চয়ই। শরীরের পক্ষে উপকারী সন্দেহ নেই। সুস্বাদু নাইবা হলো। জলধারাটা আমাদের গতিপথে এগিয়ে গেল। ভালোই হলো। একবার যে জীবনদায়িনীর দেখা পেয়েছি তাকে ছাড়ছি না। হ্যান্সব্যাসই এখন আমাদের পথের দিশারি। তার পথ ধরে এগিয়ে যাব, বরাতে যা থাকে। সে আমাদের নিয়ে এমন একটা অপ্রত্যাশিত জায়গায় গেল, যা আমার অধ্যাপক ও ভূতত্ত্ববিদ কাকাও স্বীকার করতে বাধ্য হলেন এর অস্তিত্ব ভূত্বকের 10,000 ফুট তলায় সম্ভব। এর আগে কেউ তাকে এ কথা বললে মাথা খারাপ বলে তাড়িয়ে দিতেন। হ্যান্সব্যাসকে অনুসরণ করে আমরা যেখানে পৌঁছালাম সেটা একটা সমুদ্র। আঁতকে ওঠার মতো কথাই বটে। হ্যাঁ, সমুদ্রই বটে। সামনে অনন্ত জলরাশি। হ্যান্সব্যাশের মতো আরও অনেক জলধারা উন্মাদের মতো ছুটে এসে এর ওপর ঝাঁপিয়ে পড়ছে। নিজেদের অস্তিত্ব হারিয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অন্ধকারও কোথায় যেন মিলিয়ে গেল। কোনো অদৃশ্য পথ ধরে আলো এসে পুরো জলটাকে আলোকিত করে দিচ্ছে। আমার অধ্যাপক কাকা বলে উঠলেন, নিশ্চয়ই বৈদ্যুতিক আলো। সে বিদ্যুতের উৎপত্তি দেখতে হবে খুঁজে। কিন্তু এই আলোর উৎস সন্ধানে যাওয়া তার এই মুহূর্তে ইচ্ছা নেই। তবে এটাই প্রথম এবং প্রধান কাজ। হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। তার নির্দেশে হ্যান্স সে কাজ শুরু করে দিয়েছে। কুড়োল দিয়ে অনবরত আঘাত হানতে লাগলো। তবে এবার আর গ্রানাইট পাথরের ওপর নয়, শিলায় পরিণত হয়ে যাওয়া প্রাগৈতিহাসিক গাছের ওপর। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিছু দূরে একটা অরণ্য মতো মনে হলো যেন। অরণ্য? হতেও পারে। সমুদ্র থাকলে অরণ্য থাকায় বাধা কোথায়? কাকা পায়ে পায়ে এগোতে লাগলেন। আমিও কিছু নিলাম। গাছ, শিলীভূত গাছ। অমিত শক্তির আধার হ্যান্স ধারালো কুড়োল দিয়ে কয়েক মিনিটেই একটা গাছ কাত করে দিচ্ছে। আমি ব্যাপার দেখে কাকার দিকে অবাক বিস্ময়ে তাকালাম। সংকোচ ত্যাগ করে বলেই ফেললাম, কি ব্যাপার কাকা? জাহাজ তৈরি করবে নাকি? কাকা হেসে বললেন, জাহাজ নয়। জাহাজ তৈরির উপায় তো নেই। হ্যান্স বলল একটা নৌকা তৈরি করবে। আসলে যা হবে তা হচ্ছে ভেলা। সে কি? ভেলা দিয়ে সমুদ্রটা পাড়ি দেবার চিন্তা করছো নাকি? আমি বললাম, ধুর পাগল কোথাকার। সমুদ্র কে বলল? এটা তো একটা খাঁড়ি। বেশি হলে আমাদের ইংলিশ চ্যানেলের দ্বিগুণ হবে। বড় জোর 40-50 মাইল বিস্তার। শোন বলছি, হিসেব করে দেখেছি আমরা আজ পর্যন্ত 10,000 ফুট মতো নিচে নেমেছি। আর দূরত্ব হিসেব করলে 700-800 মাইল। এখানকার ওপর থেকে হিসেব করলে আমরা ফ্রান্সের মাঝামাঝি রয়েছি। মাইল 50 পরে ভূমধ্যসাগর। সেখানে সেই পাতাল সাগরের সৌন্দর্যে নেমেই আমরা 2 দিন কাটিয়ে দিলাম। আর হ্যান্স নৌকা তৈরির কাজে ব্যস্ত। হ্যান্সের নৌকা তৈরির কাজ শেষ হলো। শিলীভূত গাছের অনেক গুণ। জলে ভাসবে, গলবে না। আগুনের সাধ্যকে স্পর্শ করে। উপায় নেই, অনিচ্ছা সত্ত্বেও নৌকায় উঠতেই হলো। কাকার হাতের কাছে রয়েছে থার্মোমিটার, মনোমিটার আর ব্যারোমিটার ও কম্পাস প্রভৃতি।
এক টুকরো কাগজে কিছু সংখ্যা লিখে কি যেন করছেন। হিসেব টিসেব হবে হয়তো। হ্যান্স ইস্পাতের তার দিয়ে বড়শি তৈরি করলো। তার বিশ্বাস জল থাকলে মাছ থাকবেই। হ্যাঁ, কাজ হয়েছে। বড়শিতে মাছ গেঁথেছে হ্যান্স। অনেকটা স্টার্জিয়নের মতো। কিন্তু তফাৎ আছে। স্টার্জিয়নের মাথা একদম গোল ও চ্যাপ্টা হয় না। কাকা পরীক্ষা নিরীক্ষার পর মন্তব্য করলেন, এই জাতের মাছ পৃথিবীতে এখন আর নেই। তবে শিলীভূত কয়েকটা মাছ পাওয়া গেছে এইমাত্র। কাকার নির্দেশে হ্যান্স মাছ ধরা ফেলে সমুদ্রের গভীরতা মাপতে ব্যস্ত হলো। 400 ফুট লম্বা দড়ি অনেকগুলোই সঙ্গে রয়েছে। মাথায় মার্বেল বেঁধে ছেড়ে দিলে কোথাও না কোথাও গিয়ে থামবেই। যত বেশি বা কম গভীরতাই হোক, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা বিশেষ একটা অঙ্গ। এ ব্যাপারে আমার উৎসাহ কমই ছিল, কিন্তু চতুর্থ দিনে শাবলটা জল থেকে তুলতেই আমার সেই ভাটা পড়া উৎসাহটা হঠাৎ বেড়ে গেল। থার্মোমিটারে পারা 100 ডিগ্রিতে ছিল, 200 ডিগ্রি উঠে গেল। লোহার মোটা শাবলটা বেঁকে দুমড়ে গেছে দেখলাম। আমি বিস্ময়ভরা চোখে দোমড়ানো শাবলটার দিকে তাকিয়ে ভাবছি, এ কার ক্ষমতা? লোহার শাবলটাকে দুমড়ে দিয়েছে। কাকা শাবলটা নিয়ে এদিক ওদিক ঘোরাতে ফেরাতে একসময় চমকে গিয়ে বললেন, কাণ্ড দেখেছো? শাবলের গায়ে এই যে গর্তগুলো দেখছো, কিসের বলো তো? দাঁতের দাগ। খুবই নিচু গলায় কথাগুলো উচ্চারণ করলেন। আমি চোখের মণি দুটো কপালে তুলে বললাম, দাঁত? কার দাঁত? কার বলুন তো? বর্তমানে পৃথিবীতে এমন কোনো জীব আছে বলে তো আমার অন্তত মনে হয় না। আসল জায়গায় তো ভুল করছো বাছা। আমরা এই মুহূর্তে যেখানে বাস করছি, আমাদের পরিচিত পৃথিবীর বাইরে এটা। আর এটাই 3 লক্ষ বছর আগেকার পৃথিবী। ভৌতকের উপরের অংশে যা নিশ্চিহ্ন হয়েছে, প্রাগৈতিহাসিক জন্তু জানোয়ার নিয়ে আরও একটা পৃথিবীর অস্তিত্ব রয়েছে। আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। দাঁতের মালিক সেই বিশালায়তন জন্তুটা যদি চোখের সামনে ভেসে ওঠে, আমাদের এই ছোট ডিঙিটার কি গতি হবে? আর আমরা? আর ভাবতে পারলাম না। গায়ে কাঁটা দিল। আমি হতাশ চোখে ডিঙির কোনায় পড়ে থাকা অস্ত্রগুলোর দিকে তাকালাম। ওই দাঁতগুলোর মালিক অমিত শক্তির আধার বিশালায়তন জানোয়ারটার চামড়া ঘায়াল করবে কিনা ভাবতে বসলাম। আমরা পাহারার ব্যবস্থা করলাম। দেখে শুনে যা মনে হচ্ছে, এই সমুদ্র নিরাপদ নয় বলেই বিশ্বাস। দাঁতগুলোর মালিক কখন কী রূপ নিয়ে হাজির হবে কে জানে। আজ আমার পাহারার পালা। চারিদিকে সজাগ দৃষ্টি রেখে হাল ধরে থাকতে হবে। আচমকা ডিঙিটা মারাত্মক রকম কেঁপে উঠল। কেঁপে নয়, দুলে উঠল। আশ্চর্য ব্যাপার, কিছুতে চোখে পড়ল না। কিন্তু আমার যে স্পষ্ট মনে হলো, কে যেন তলা থেকে সজোরে ঠেলে দিল। চোখের পলকে অন্তত 100 ফুট দূরে নৌকাসহ আমাদের ছুড়ে দিল। কাকার ঘুম ভেঙে গেল। হ্যান্সও উঠে বসলো। সে জলরসের উপর একটিবার চোখ বুলিয়ে আঙুল উঁচিয়ে প্রায় 1000 ফুট দূরে কি যেন দেখালো। বিশাল দেহধারী কে যেন একটা লাফিয়ে শূন্য উঠছে, কখনো বা জলের নিচে চলে যাচ্ছে। আমিও আপন মনে বলে উঠলাম, শুশুক নাকি? বিশাল আয়তন। কাকা আমাকে সমর্থন করলেন। হ্যাঁ, শুশুকই বটে, কিন্তু তারা তো এমন হিংস্র নয়। এদের মধ্যে বিশালায়তন সরীসৃপের আচরণ লক্ষ্য করছি। তার পিছনে ওটা কি? অতিকায় কুমির? বাবা, চোয়ালটা কত বড়! নৌকাটাকেই যেন গিলে ফেলতে পারবে। দাঁতগুলো পিলে চমকে দেয়। আমাদের জমদূরটা ডুব দিল। কাকা জলের উপর চোখ রেখে আবার বললেন, ওই, ওই যে তিমি। কত বড় বড় পাখনা, এক একটা জাহাজের পালের মতো। মুখ দিয়ে কি পরিমাণ জল ছাড়ছে দেখো। দুটো জলস্তম্ভ সবেগে ওপরে উঠে আবার দুম করে ভেঙে পড়ছে। এ কোন দানবের দরবারে এলাম রে বাবা! সর্বশক্তি প্রয়োগের দরকার পড়বে না। আমাদের নৌকাটা গুড়িয়ে দিতে একটা দাঁতই যথেষ্ট। হ্যান্সের ইচ্ছা নৌকাটাকে এই জমপুরি থেকে দূরে সরিয়ে নেয়। হ্যান্স নৌকার মুখ ঘোরাতে গিয়ে আবারও হঠাৎ থেমে গেল। পালিয়ে যাবে কোথায়? পিছনেও শত্রুপক্ষের শিবির। বিশাল একটা কচ্ছপ, 40 ফুটের কম হবে না। 50 ফুট একটা সাপকে তাড়া করে আমাদের দিকে এগুচ্ছে। চারিদিকে শত্রু, পালাবার চেষ্টা বৃথা। আমাদের উপস্থিতিই হয়তো তাদের এই অভিযানের কারণ। আমাদের ডিঙিটাকে কেন্দ্র করে তারা বৃত্তাকারে চক্কর মারছে। বন্দুক বাগিয়ে দাঁড়িয়েছি বটে, কিন্তু গুলি চালিয়ে হয়তো হতাশই হতে হবে। এত মোটা চামড়া ভেদ করে গুলি পৌঁছাতে পারবে না হয়তো। কিছুক্ষণের মধ্যেই এক অবিশ্বাস্য কাণ্ড নজরে পড়ল। অতিকায় সাপ ও বিশালায়তন কচ্ছপটা ছাড়া সবাই জলের নিচে চলে গেল। কিছুটা স্বস্তি পেলাম। নিজেদের মধ্যেই তারা শক্তি পরীক্ষায় মেতেছে। আমাদের দিকে নজর দেওয়ার সময় কোথায়? কাকা চোখে দূরবীন লাগিয়ে বসে।
যুদ্ধোন্মত্ত জানোয়ার দুটোর ওপর নজর রাখছেন। একসময় চেঁচিয়ে উঠলেন, ইথুথিওসোরাস, পেলসিওসোরাস। পরস্পরের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক। কে বলবে পেলসিওসোরাস একটা সাপ? গায়ে তার বেশ পুরো শক্ত খোলা, কচ্ছপের যেমন থাকে। আর ইথোথিওসোরাস দেখতে শুশুকের মতো। গলাটা তার সরীসৃপের মতো, কুমিরের মতো বড় বড় দাঁত। প্রাগৈতিহাসিক জন্তুদের মধ্যে সবচেয়ে হিংস্র। কি মরণপণ সংগ্রামে লিপ্ত হয়েছে বিশালায়তন ও অদ্ভুত দর্শন জন্তু দুটো। পুরো 2 ঘন্টা ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। আমি বন্দুকটা ধরেই রেখেছি। হঠাৎ জলের উপর তুমুল একটা আলোড়ন সৃষ্টি করে তারা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এবার হয়তো তারা জলের নিচে লড়াই চালাবে। আচমকা জলের উপর বিরাট একটা মাথা ভেসে উঠল। সেই পেলসিওসোরাসটার মাথা। তার চারদিকের জল লাল হয়ে গেছে, মারাত্মক রকম জখম হয়েছে, গলগল করে রক্তক্ষরণ হচ্ছে। জলের ওপর ওঠার সময় খারাপভাবেই সে উঠেছিল, এখন গলাটা এলিয়ে পড়েছে। উঠতে চেষ্টা করলো, পারল না, কাত হয়ে পড়ে গেল। মৃত্যু যন্ত্রণায় দাপাচ্ছে। বারবার পাক খেয়ে কিছুটা উঠেই সে আবার পড়ে যাচ্ছে দেখলাম। একসময় যন্ত্রণার হাত থেকে চিরতরে রেহাই পেয়ে গেল জানোয়ারটা। এবারের মতো বিপদ কাটল বটে। দমকা হাওয়ায় নৌকা ঘন্টায় 200 মাইল বেগে ছুটছে। দুপুরের দিকে আবার মনটা ভেসে উঠল। একটা রহস্যজনক শব্দ কানে এলো। কাকা বললেন, আমরা পাড়ের কাছাকাছি এসে পড়েছি। তীরের কাছে ছুটে গিয়ে ঢেউগুলো সশব্দে ভেঙে যাচ্ছে। নির্ঘাত সেই ঢেউ ভাঙার শব্দই এটা। আমি মনে মনে বললাম, তাহলে তো কোনো কথাই নেই। হ্যান্স অনুমানের উপর নির্ভর করে হাত পা গুটিয়ে বসে থাকার পাত্র নয়। সে দ্রুত ছোট্ট মাস্তুলটার উপর উঠে ব্যাপারটা দেখার চেষ্টা করলো। সমুদ্রের উপরিভাগে তো কিছুই দেখা যাচ্ছে না, তবে অবাঞ্ছিত শব্দটার উৎস কোথায়? প্রায় 3 ঘন্টা পরে শব্দটাকে জলপ্রপাতের শব্দ বলে মনে হলো। আমার বিশ্বাস দৃঢ়তর হলো। ভাবছি সমুদ্রটাই গড়াতে গড়াতে গিয়ে হঠাৎ কোনো নিম্নতলে পড়ছে না তো? তাই যদি হয়, আমরাও নৌকাসহ গড়িয়ে গিয়ে পড়ব। উহ, ভাবতে পারছি না, মাথা ঝিমঝিম করছে। এইভাবে যদি পাতালে গিয়ে পড়তে পারি, কাকা হয়তো খুশি হবেন তার বাঞ্ছিত জায়গায় পৌঁছে গেছেন বলে। শব্দটা ক্রমশ এগিয়ে আসতে লাগলো। আমি ভীত সন্ত্রস্ত মনে ভাবছি, শব্দের উৎপত্তি আকাশে নয়, সমুদ্রে। তাই যদি হয়, তবে চক্রবাল রেখা। সেখানে তো বিন্দুমাত্র কুয়াশাও নেই। অতএব সমুদ্রটা নির্ঘাত কোনো নিম্ন স্তরে লাফিয়ে পড়ছে। বিকেলের দিকে হ্যান্স আবারও মাছতুলে উঠে চারিদিকে দেখতে গিয়ে এক জায়গায় দৃষ্টি স্থির করলো। কিন্তু কি দেখছে অমন করে? মুহূর্তের মধ্যে সে নেমে এসে দক্ষিণ দিকে তর্জনী নির্দেশ করলো। নিঃশব্দে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। আমি চৌকিতে ঘাড় ঘুরালাম। দেখলাম সাগরের বুক চিরে বিশাল একটা ফোয়ারা বহু উপরে উঠে যাচ্ছে। কি ব্যাপার? আবার কি অতিকায় কোনো সামুদ্রিক জানোয়ারের আবির্ভাব ঘটল? আমি বিপদের আশঙ্কায় হ্যান্সকে বললাম নৌকোর মাথা ঘুরিয়ে দিক পরিবর্তন করতে। কাকা বাগড়া বাঁধালেন, ভয়ে মোটে আমাদের পথ পরিবর্তন করব না, যেদিকে যাচ্ছি সেদিকেই চলো। আমাদের যাত্রাপথ অপরিবর্তিতই রইল। জন্তুটার কাছাকাছি পৌঁছে গেছি আমরা। অতিকায় দেহটা দেখতে কিম্ভূত কিমাকার। কালো তার গায়ের রং, পিঠে বিরাট কোঁচ তাকে আরো বিশ্রী করে তুলেছে। তবে কি এটা তিমিঙ্গিল? তিমিকে যারা গিলে খেতে পারে তাদেরই তিমিঙ্গিল বলে। নিশ্চল নিথরভাবে পড়ে রয়েছে। ঢেউগুলো তীব্র আক্রোশে তার গায়ে আছড়ে পড়ছে। তবু তার ঘুম ভাঙছে না। শ্বাস প্রশ্বাসের আকারে জলের ফোয়ারা সবেগে 500 ফুট মতো উপরে উঠে যাচ্ছে। তারই গায়ে আবার বৃষ্টির মতো মুষলধারে পড়ছে। তার দৈর্ঘ্য কিছু না হলেও 5000 ফুট। তার দিকে এগিয়ে যাওয়ায় ব্যাপারটাকে আমি নিছক পাগলামি বলে মনে করলাম। 500 তিমি যে গিলে খেতে পারে, তার কাছে আমরা তিনজন তো অ্যাক্টিভ নস্যের চেয়েও নগণ্য। ধরেই নিয়েছি বিক্ষোভ বিদ্রোহ ছাড়া কাকাকে সোজা করা যাবে না। আমি গর্জে উঠলাম, এটা কি করছেন কাকা? শেষ পর্যন্ত হাতে ধরে প্রাণটা দেবেন নাকি? কাকা তেমনই নির্বাক, অপলক চোখে জলজ জানোয়ারটার দিকে তাকিয়ে রইলেন। আরও কিছু সময় কাটিয়ে একসময় সোল্লাসে বলে উঠলেন, দ্বীপ দ্বীপ, জন্তু জানোয়ার নয়, দ্বীপ। আমি অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, কিন্তু অতিকায় যমদূত, জলের ফোয়ারা সবই কি ভুল? হ্যাঁ, সম্পূর্ণ ভুল। আইসল্যান্ডের জেইসির নাম শোনুনি? পৃথিবী বিখ্যাত ফোয়ারা। এটাও সেরকমই একটা ফোয়ারা, তবে এটা তার চেয়ে অনেক বড়, সন্দেহ নেই। লুকানো আগ্নেয়গিরি থাকার জন্যই জল তীব্র বেগে এত উপরে উঠতে পারছে। নিজের আগলে থেকে চাবিকাঠি নাড়াচ্ছে। ফোয়ারাটার কাছে গিয়ে দেখার স্বাদ থাকলেও সাধ্য আমার অন্তত নেই।
জলের ওপরে যা তাণ্ডব চলছে, যে কোনো সময় আমাদের ডিঙিটা উল্টে যেতে পারে। দ্বীপের গায়ে নিয়ে গিয়ে হ্যান্স ডিঙিটা দাঁড় করালো। জলে ঘুরে ঘুরে আমাদের ডাঙার মোহ পেয়ে বসলো। আমি লাফিয়ে দ্বীপে নামলাম। মাটিতে পা দিয়ে চমকে গেলাম। এ কি ব্যাপার! গ্রানাইট পাথর, অথচ পাকা আমের মতো তুলতুলে নরম। লাভা স্তর, আগুনের মতো না হলেও খুবই গরম। কাকাকে পূর্ব মন্তব্য স্মরণ করতে গিয়ে বললাম, কি কাকা, ভূকেন্দ্রে তরল আগুনের অস্তিত্ব নেই বলেছিলেন যে? ভূকেন্দ্রে পা দেবার আগে যদি এত আগুন, জায়গা মতো কি হতে পারে বোঝাই যাচ্ছে। কাকা নির্বাক। নষ্ট করার মতো সময় আমাদের নেই। আবার ডিঙি ছাড়লাম। হিসেব নিয়ে বসলাম। সমুদ্রের ওপর দিয়ে ৮০০ মাইল পাড়ি দিয়েছি। আইসল্যান্ড থেকে ২০০০ মাইলেরও কম নয়। এই সিদ্ধান্তও নেওয়া যায়। এই মুহূর্তে আমাদের মাথার ওপর রয়েছে ইংল্যান্ড। কাকা নির্বাক, চোখের তারায় দুশ্চিন্তার ছাপ। তবে ভয়ে মুষড়ে পড়ার অবস্থায় নয়, এটা ঠিকই। কিন্তু এই দুশ্চিন্তার কারণ কি? বাতাসে ঝড়ের পূর্বাভাস সুনিশ্চিত। আমাদের পরিচিত মেঘের মতো এখানকার মেঘ কালো নয়, জলপাইয়ের রং। মাস্তুলে পাল টাঙানো রয়েছে সত্য, বাতাস থাকলে বড়ই উপকারে আসে, কিন্তু ঝড়ের সময় নৌকোকে মারাত্মক বিপদের মুখে ঠেলে দেয়। আমি ধমকে সুরে হ্যান্সকে বললাম, করছো কি? তাড়াতাড়ি পাল নামাও, সম্ভব হলে মাস্তুলটাও। কাকা চেঁচিয়ে উঠলেন, না, ঝড় উঠুক, ঝড় তুফানে আমাদের উড়িয়ে নিয়ে তীরে আছে ফেলুক। অপায় সমুদ্রটাই আমার সব পরিকল্পনার বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে একমাত্র চিন্তা যে কোনো অবস্থায় সমুদ্রটা পার হওয়া। পরিণাম পরে ভাবা যাবে। আমার হিসাব টিসাব শিখে উঠল। চোখের পলকে প্রলয়ঙ্কর ঝড় উঠল। সে কি গর্জন! বুকের ভিতরে হৃৎপিণ্ডটা রীতিমতো দাপাদাপি শুরু করে দিল। মাস্তুলটা অনবরত দোল খাচ্ছে, কোনো রকমে অস্তিত্ব বজায় রেখেছে এখনো। আর পালটা হাওয়া ভরা বেলুনের মতো ফুলে উঠেছে। ফাটে ফাটে অবস্থা। আমি গলা ফাটিয়ে চেঁচাই, পাল নামাও, মাস্তুল খোলো। কাকা ততোধিক গলা চড়িয়ে বলেন, না, পাল নামাবে না। ডিঙিটা মোচার খোলার মতোই হালকাভাবে দোল খাচ্ছে। কাত হচ্ছে, যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে। কর্কশ শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। সে সঙ্গে বৃষ্টির দাপাদাপি তো রয়েছেই। আমি মরিয়া হয়ে মাস্তুলটা জাপটে ধরে দাঁড়িয়ে রয়েছি। আচমকা ভেঙে পড়লেই সর্বনাশের চূড়ান্ত করে ছাড়বে। ডিঙিটা কাঁপছে, দুলছে, কাত হচ্ছে। নৌকোটা ঝড়ের দাপটে তীর বেগে ছুটে চলেছে। আমরা কোথায় চলেছি, কোথায় বা এর শেষ? কাকা টান টান হয়ে গুলের ওপর শুয়ে পড়লেন। অসহ্য গরম, গায়ে ফোসকা পড়ার উপক্রম। থার্মোমিটারের দিকে তাকিয়ে আমার চক্ষু স্থির। পাড়া অবিশ্বাস্য রকম উঠে গেছে। এ কেমন হলো রে বাবা! আমিও কাকার মতোই হাল ছেড়ে দিলাম। খুবই হতাশ হয়ে পড়লাম। একমাত্র হ্যান্সই দৃঢ় রয়েছে, তাই ডিঙিটা তলিয়ে নিয়ে যায়নি এখনো। দুপুরের দিকে ঝড় আরো রুদ্ররূপ ধারণ করলো। ৩ দিন আমাদের কথা বন্ধ। ইচ্ছে করে কথা বন্ধ করিনি। চেঁচিয়ে কথা বললেও শোনা যায় না। ঠোঁট নড়ে, শব্দ বেরোয় না। কাকা হামাগুড়ি দিয়ে দিয়ে আমার কাছে এগিয়ে এসে বললেন, এ যাত্রা আর রেহাই নেই। দেখা যাক শেষ কোথায় এর। আমি আমারও পাল নামিয়ে নিতে অনুরোধ করলাম। কাকা এবারে কিন্তু মোটে আপত্তি করলেন না। ঘাড় কাত করে সম্মতি দিলেন। চেষ্টা করেও ফল হলো না। মুহূর্তের মধ্যে একটা আগুনের গোলা হঠাৎ আমাদের নৌকোর ওপর এসে পড়ল। চোখের পলকে সব লণ্ডভণ্ড করে দিল। মাস্তুলটা টুকরো টুকরো করে দিল। আর পাল ছিঁড়ে ছুঁড়ে একাকার। আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম। আগুনের গোলাটার রং সত্যিই বিচিত্র। অর্ধেক সবুজ, বাকি অর্ধেক সাদা। আকারে ১০ ইঞ্চি বোমা যেন একটা। নৌকার খোলের মধ্যে অনবরত চক্কর মারছে। আমি তো প্রমাদ গুনলাম, বারুদের বস্তার উপর গেলেই কেলেঙ্কারির চূড়ান্ত করে ছাড়বে। বিস্ফোরণ ঘটিয়ে আমাদের শোলার মতো উড়িয়ে নিয়ে যাবে। আতঙ্কে আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। বাতাস ভারী। নাইট্রাস গ্যাসের ধর্মই এটা। শ্বাসনালী দিয়ে ফুসফুসে যাচ্ছে। শ্বাস রুদ্ধ করে যাবার উপক্রম। নিজের পা, তার উপরও কর্তৃত্ব হারিয়ে ফেলেছি। টানার চেষ্টা করছি, কিছুতে পারছি না। কে যেন সজোরে টেনে রেখেছে পা দুটোকে। একসময় সে আগুনের গোলাটা আপনা থেকেই দাউ দাউ করে জ্বলে উঠল। চোখে মুখে তার তাপ এসে ঝলসে দিল। সংজ্ঞা হারিয়ে ফেললাম। তবে আমি কতক্ষণ যে অচৈতন্য হয়ে পড়েছিলাম বলতে পারবো না। আমাদের ডিঙিটা সজোরে একটা ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ল। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়েছে। আমি অথৈ জলে ছিটকে পড়লাম। মুহূর্তে জ্ঞান ফিরে পেলাম। হ্যান্স ছিল বলে প্রাণে বেঁচে গিয়েছি। সে ঝাঁপিয়ে পড়ে টেনে হিঁচড়ে আমাকে ডিঙিতে উঠিয়ে নিল।
ঢেউয়ের নাগালের বাইরে বালির ওপর নিরাপদ স্থানে শুয়ে দিল। এবার মালপত্র তুলে আনতে সে সমুদ্রে নামলো। বারবার ডুব সাঁতার দিয়ে একে একে সবগুলো টেনে তুলতে লাগলো। একসময় বৃষ্টি নামলো। ঝড়ের বেগ কমে গেল। আমি আর কাকা পাহাড়ের বিপরীত পিঠে আশ্রয় নিলাম। আমি ডিঙিতে বসে ঝড়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত হিসাব করেছিলাম। আমরা স্নেফেলস থেকে রওনা দিয়ে আটলান্টিকের অংশবিশেষ, তারপর স্কটল্যান্ড, ইংল্যান্ড, ইংলিশ চ্যানেল ও ফ্রান্স, এসব জলভাগ ও স্থলভাগের তলা দিয়ে ইতালির তলায় হাজির হয়েছি। ঝড়টা যদি আর সামান্য পূব দিকে ঠেলে নিয়ে যেত, তবে দক্ষিণ ফ্রান্সের পরিবর্তে জার্মান এলাকার মাটির তলা দিয়ে ভেসে আসতে পারতাম। হায়রে, অল্পের জন্য আমাদের বাঞ্ছিত স্থানে কানের পাশ দিয়ে বেরিয়ে এসেছি। আমি আপন মনে কত কি ভাবছি। কাকা আমার গাম্ভীর্যটুকু লক্ষ্য করে বললেন, কি খোকা, কি ভাবছো? আচমকা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, কাকা, আমাদের বাড়ি ফেরার উপায় কি? কাকার ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বললেন, সে কি হে, পৌঁছে নাও তো আগে, তারপর ফেরার চিন্তা। চিন্তার ব্যাপার নয়, জানতে কৌতূহল হয়, তাই জিজ্ঞেস করলাম। আসলে উপায় কিছু মাথায় আসছে না। আছে, একটা নয়, দুটো উপায়। প্রথমত, নতুন কোনো রাস্তা আবিষ্কার করে ফেলতে পারি। দ্বিতীয়ত, পথ তো জানাই আছে, যে পথে এসেছি। এ নিয়ে ভাবনার কিছু নেই তো। হ্যাঁ, নৌকোটাকে সারাই করতে লাগলো। কাকা আমাকে বললেন, হ্যাঁ, নৌকো সারাই করতে করতে চলো দেশটা একটু ঘুরে দেখে আসি। আমি কাকার প্রস্তাবে রাজি হলাম। ঘুরতে বেরোলাম। তবে আমি হাতে বন্দুক ও পিস্তল সঙ্গে নিয়ে নিলাম। কাকার তো ভয়ডর কিছুই নেই। এখানে ঘুরতে ঘুরতে একটা মজার ব্যাপার নজরে পড়ল। ছায়া বলে এখানে কিছু নেই। কারণ যাকে আমরা আলো বলে দেখছি, নির্দিষ্ট কোনো উৎস তো তার নেই। কুয়াশা বা মেঘের অস্তিত্ব তো নেই এখানে। যে আলো আমাদের চোখে এসে পড়ছে তা সর্বত্র সমভাবে বিকীর্ণ। মাইলখানেক পথ পেরিয়ে আমরা এক জায়গায় পাইন, পাম, ইং, সাইপ্রেস প্রভৃতি গাছের সমারোহ দেখতে পেলাম। তবে উপরের পৃথিবীর গাছের আকারের সঙ্গে এদের যথেষ্ট বৈসাদৃশ্য রয়েছে। গাছগুলো কেমন যেন বেটে বেটে। সূর্যালোক থেকে যে রঙের উৎপত্তি হয় এখানে তার অভাব। এখানকার গাছ, লতা, পাতা সবই কেমন যেন ধূসর রং বিশিষ্ট। হঠাৎ করে দেখলে মনে হয় পুরো বনটাই বুঝি শুকিয়ে গেছে। একসময় আমাকে থমকে দাঁড়াতে হলো। অনন্য উপায় হয়ে কাকার হাত নিঃশব্দে টেনে ধরলাম। একদল বিশালাকার স্থলজ জানোয়ারই আমার এই আকস্মিক আতঙ্কের কারণ। একদল হাতিকে দূর থেকে এগিয়ে যেতে দেখলাম। ওপরের পৃথিবীতে হাতি তো অনেকই দেখেছি, কিন্তু এরা যে আকারের তা পৃথিবীর ওপরের হাতির চেয়ে অনেক গুণ বড়। ছোটখাটো একটা পাহাড়ের মতো বললেও বাড়িয়ে বলা হবে না। আমাদের থেকে প্রায় সিকি মাইল দূরের একটা প্রাণীর দিকে কাকা অঙ্গুলি নির্দেশ করলেন। সেদিকে তাকাতেই আমার চক্ষু স্থির। প্রাণীটা অতিকায় একটা মানুষের মতো দেখতে। মানুষের মতো অঙ্গ-প্রত্যঙ্গ সবই রয়েছে বটে, কিন্তু পৃথিবীর ওপরের মানুষের চেয়ে আকারে ৫-৬ গুণ তো হবেই। লম্বায় ১২ ফুটের চেয়েও বেশি ছাড়া কম নয়। ভয়ে আমার হাত পা পেটের মধ্যে সেদিয়ে যাবার উপক্রম। সে আমাদের দেখে ফেললে নির্ঘাত তেড়ে আসবে। প্রাণ ভয়ে বন্দুক পিস্তল ব্যবহার করতেই হয়তো ভুলে যাব। আমি পালিয়ে যাবার চিন্তা করলাম। কাকাও আপত্তি করলেন না। দৈত্যটার হাতে প্রাণ দিলে বাঞ্ছিত কাজ হাসিল করবে কে, এটাই হয়তো ভাবলেন। মুহূর্ত দেরি না করে আমরা পিছন ফিরে ছুটতে শুরু করলাম। হাঁপিয়ে গেছি। কাকাও ক্লান্ত। সমুদ্রের কাছাকাছি নিরাপদ স্থানে বিশ্রামের জন্য দাঁড়ালাম। কাকা সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে। আমি পায়চারি করতে করতে এক জায়গায় থমকে দাঁড়ালাম। বড় একটা পাথরের গায়ে কি যেন গভীরভাবে খোদাই করে লেখা দেখলাম। সেটার দিকে কাকার দৃষ্টি আকর্ষণ করলাম। রিউনিক ভাষায় দুটো মাত্র অক্ষর লেখা রয়েছে, এএস। আর্নেস্ট একনসেম নামের ২ অংশের অদ্যাক্ষর। কি বলো? কাকা আমাকে লক্ষ্য করে বললেন। আমি মুচকি হেসে তাকে সমর্থন করলাম। আমরা নিঃসন্দেহ হলাম আর্নেস্ট একনসেম তবে এ পর্যন্ত এসেছিলেন। আর এটাও সত্য, এ পর্যন্ত এসে অবশ্যই ফিরে যাননি। অতএব তার গতিপথের চিহ্ন ধারে কাছে কোথাও পাওয়া যাবে, সন্দেহ নেই। শুরু হলো তল্লাশি পর্ব। অক্ষর দুটো যেখানে লেখা তার পাশে একটা গুহা মুখ পাওয়া গেল। এ গুহা দিয়ে কোথায় যাওয়া যাবে, ভূকেন্দ্রে কি? দ্বিধাদ্বন্দ্বে পড়লাম। আমাদের শরীরে কেমন একটা উত্তেজনা ভর করছে। কাকার চোখে মুখে যুদ্ধ জয়ের হাসি। আমরা তো ভূকেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেছি। গুহার ভিতরটা প্রায় অন্ধকার। খুবই হালকা আলো। কোনো রকমে পা টিপে টিপে চলা যায়। ১০ ফুটের কাছাকাছি যেতেই থমকে দাঁড়াতে হলো। গুহাতল থেকে ছাদ পর্যন্ত উঠে গেছে একটা পাষাণ প্রাচীর। মহা সমস্যায় পড়লাম। ভাবলাম, সেকনোসেম এ পথে এলে এই প্রাচীর টপকালেন কি করে?
তবে কি স্যাকনুসেম ফিরে যাবার পর পাহাড়ের ধ্বংস নামার ফলে পাথরটা এসে পদাগলে দাঁড়িয়েছে? প্রাচীর ভাঙতে হবে। হ্যান্স কি বলে জানা দরকার। আমরা ক্ষিপ্র পায়ে তার কাছে গিয়ে পৌঁছালাম। নৌকা মেরামত সেরে সে আমাদের অপেক্ষায় রয়েছে দেখলাম। মালপত্র নৌকোয় তুলে আমরা আধ ঘন্টার মধ্যেই সেই জায়গাটা নৌকো ভেড়ালাম, যেখানে পাথরের গায়ে আর্নেস অ্যাকনোসেমের স্বাক্ষরযুক্ত পাথরটা দেখে গিয়েছিলাম। আমাদের পথ নির্দেশ দেওয়ার জন্য সে কতগুলো বছর আমাদের প্রতীক্ষা প্রহর গুনছে কে জানে। কঠিন কঠোর সেই বাধার প্রাচীরটা হ্যান্সকে দেখালাম। সে পাথরটার গায়ে কান পেতে শুনতে চেষ্টা করলো কিছু শোনা যায় কিনা। না, কোনো শব্দ কানে এলো না। প্রাচীর ভাঙতেই হবে। মুহূর্ত মাত্র দেরি না করে হ্যান্স কুড়োল দিয়ে একের পর এক আঘাত হানতে লাগলো। তার পেশিবহুল হাত দুটো হাতির বল ধরে, কিন্তু হায়, গ্রানাডের গা থেকে এক টুকরো খসাতে পারল না সে। সেই মুহূর্তে ভূকেন্দ্রে নামার তিলমাত্র উৎসাহ আমার মন জাগাতে পারল না। এখন ভাবছি স্যাকনুসেমের সাক্ষ্যটা না দেখলেই বরং ভালো ছিল। অনুতাপের সময় এটা নয়। কাকা আমার মতো উদ্যম হারালেন না, পাথরটাকে বারবার পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত হলেন। আমি আচমকা বলে উঠলাম, কুড়োল সাবলে যখন হলোই না, এ কাজ করলে কেমন হয়? বারুদ দিয়ে উড়িয়ে দেয়া যাক। আমার মুখের কথা শেষ না হতেই কাকা সল্লাসে এক লাফ দিয়ে বললেন, বাহ, চমৎকার বুদ্ধি তো, সত্যি চমৎকার বলেছ। কাকার নির্দেশে হ্যান্স আর আমি শাবল দিয়ে প্রাচীরটার তলায় খোঁড়ার কাজে লেগে গেলাম। কপাল গুনে এখানকার পাথর বেশ নরম দেখলাম, বালি ও কাঁকর মেশানো। আমাদের সেই ভাবনাটাই হয়তো ঠিক। স্যাকনুসেম যখন এসেছিলেন তখন পাথরটা এখানে ছিল না। পরে যে কোনো প্রাকৃতিক কারণে এটা হড়কে এসে পথরোধ করেছে। আমাদের উভয়ের অক্লান্ত পরিশ্রমে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হলো। এবার পেট্রোলে সলতে ভিজিয়ে বসিয়ে দেওয়া হলো। সুড়ঙ্গের শেষ প্রান্তে বারুদ ঠেসে দেওয়া হলো। কাকার ইচ্ছে নিজে হাতে পেট্রোলটাতে আগুন দেবেন। আমি কিন্তু দাবি ছাড়লাম না। পরিকল্পনাটা আমার, সুড়ঙ্গ আমি করেছি, বাকি কাজটুকু অন্য কাউকেই করতে দিতে আমি রাজি হলাম না। আমি মৃত্যুর জন্য তৈরি হচ্ছি। সলতেটাতে আগুন দেওয়ার সময় যতই সতর্ক হই না কেন, বিস্ফোরণের সময় দুর্ঘটনা ঘটতে কতক্ষণ। যদিও সলতেটার একটা প্রান্ত বারুদের গাতায় ঠেসে দিয়ে অন্য প্রান্তটা সমুদ্র তীরে অন্তত 100 ফুট দূরে। সলতে বেয়ে বারুদ পর্যন্ত আগুন যেতে 10 মিনিট সময় তো লাগবেই। ইতোমধ্যে আমরা 3টে দাঁড় টেনে সমুদ্র তীর থেকে অনেকটা দূরে পৌঁছাতে পারবো। সলতেটার প্রান্ত অগ্নিসংযোগ করেই আমি এক লাফে নৌকোয় গিয়ে উঠলাম। হ্যান্স ও কাকা দাঁড় ধরে বসেই ছিলেন। কাকা দাঁড় টানছেন বটে, চোখ কিন্তু তার ব্যারোমিটারের ওপর। প্রতিটা সেকেন্ড ও মিনিটের ওপর কড়া নজর রাখছেন। আমরা অধীর অপেক্ষায় প্রহর গুনছি। আশ্চর্য, বিস্ফোরণের শব্দ কানে গেল না মোটেই। দেখলাম চোখ ছানা বড়া হবার উপক্রম। মুহূর্তে পাহাড়টার চেহারা গেল বদলে। দুটো পাশে ফাটল দেখা দিল। শোলার মতো একটা অংশ ওপরে উঠে গেল, পর মুহূর্তে আবার বিকট আওয়াজ করে নিচে পড়ে গেল। ফাটলের জায়গায় প্রশস্ত একটা রাস্তা তৈরি হয়ে গেল। আর সমুদ্র ভীষণ ক্ষেপে গেল। আকাশ ছোঁয়া ঢেউ, পিলে চমকানো তর্জন গর্জন। মুহূর্তে আমাদের ডিঙেটাকে তালগাছ সমান উঁচুতে তুলে নিল। পর মুহূর্তে মনে হলো সেটা যেন সোজা পাতালের দিকে নেমে যাচ্ছে। বিস্ফোরণের ফলে প্রশস্ত একটা প্রণালী তৈরি হয়ে গেল। সেই বাঁধার প্রাচীরটা গুঁড়ো গুঁড়ো হয়ে জলের সঙ্গে ভেসে যেতে লাগলো। আমাদের ডিঙিটাও জলের টানে দ্রুত গতিতে ছুটে চলল। আমাদের দৃঢ় বিশ্বাস, স্যাকনুসেম এ পথে পাতালে নেমেছিলেন। তিনি কিন্তু একাই নেমেছিলেন, আর আমরা পুরো সমুদ্রটাকে সঙ্গে নিয়ে ছুটেছি উল্কার বেগে। আমাদের খাবার দাবার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও লোটা কম্বল সব জলের টানে কোথায় তলিয়ে আছে কে জানে। এই মুহূর্তে সেগুলো তো আমাদের কাছে সম্পূর্ণ মূল্যহীন। মৃত্যু যাদের শিওরে, তাদের তো কোনো কিছুই দরকার থাকার কথা নয়। কিন্তু এ কেমন হলো? আমাদের নিম্নগতি হঠাৎ বন্ধ হয়ে গেল যে। ডিঙিরা যে নিশ্চল নিথরভাবে দাঁড়িয়ে রয়েছে। মনে কতই প্রশ্ন জাগলো। এই কি সেই ভূকেন্দ্র? এতকাল কি শুকনো খটখটে ছিল? আমাদের বোকামির ফলে কি এখানে জলরাশি সঞ্চিত হয়েছে? কাকাকে প্রশ্ন করতে যাব, অমনি অবিশ্বাস্য কাণ্ড শুরু হয়ে গেল আমাদের ডিঙির তলায়। সেখানকার জল টকবক করে ফুটতে লাগলো। উত্তপ্ত জল সোজা উপরে উঠে আমাদের ডিঙিটাকে আঘাত করতে লাগলো। 2-4টে পাথরও নৌকার তলায় ঘা মারছে মনে হলো। আমি বিড়বিড় করে বললাম, ভূমিকম্প শুরু হলো নাকি? কাকা কথাটা ঠিকই লক্ষ্য করেছেন। তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আরে ভূমিকম্প বলছো কি?
নিশ্চয়ই এটা কোনো সক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতেরই ফল। বড়ই আফসোস রয়ে গেল অ্যালেক্স। ভূকেন্দ্রের এত কাছে পৌঁছেও তাকে স্পর্শ করার সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। আচমকা জলের স্পর্শ পেয়ে আগ্নেয়গিরিটা গলিত লাভা উদগীরণ করতে শুরু করেছে। জল আগুনের মতো গরম, বাতাসও গরম, গায়ে ফোসকা পড়ার উপক্রম। 3 দিন 3 রাত্রি আগুনের কুণ্ডে দগ্ধ হয়ে একসময় নৌকাসহ আমাদের উড়িয়ে নিয়ে সংজ্ঞাহীন অবস্থায় একটা টিলার উপর ফেলল। একসময় সংজ্ঞা ফিরে পেলাম। গিরিশৃঙ্গের প্রায় মাঝামাঝি গড়াতে গড়াতে এলাম। এক মেষপালককে জিজ্ঞেস করে জানলাম আগ্নেয়গিরিটার নাম স্ট্রম্বলি। গল্পতরু চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন জুল ভার্নের রচনা সমগ্র থেকে জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ এর দ্বিতীয় ও শেষ পর্ব। রোমাঞ্চ উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন। যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।